আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় বিএনপি জামায়াতের নির্বাচনী চ্যালেঞ্জ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিএনপি জামায়াতের নির্বাচনী চ্যালেঞ্জ আলোচনায় যাবার আগে আমি আজকের দিনের কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটু উল্লেখ করতে চাই। আজকে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা সহ আরও যারা ছিলেন তাদের মামলার রায় হয়েছে। সেখানে আলাদা আলাদা মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড হয়েছে এবং জয় এবং পুতুলের ৫ বছর করে কারাদণ্ড হয়েছে। এছাড়া আজকে নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক ছিল। সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে বলা হয়েছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু কিভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সেটি বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে বিষয়টি নির্ধারণ করবে। আরেকটি যেটি আমি আলোচনার বিষয় বিএনপি জামায়াতের নির্বাচনী চ্যালেঞ্জ, একটি গণমাধ্যমের খবর আছে, সেখানে বিএনপির ৩ চ্যালেঞ্জ উল্লেখ করা হয়েছে। আমি চ্যালেঞ্জগুলো একটু উল্লেখ করতে চাই। ১ নম্বর চ্যালেঞ্জ তারা বলছেন তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনও ঠিক না হওয়া। ২ নম্বর খালেদা জিয়ার অসুস্থতা। ৩ নম্বর দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ কোন্দল বেড়ে যাওয়া। বিএনপি যেসব আসনে প্রার্থিতা ঘোষণা করেছে তার মধ্যে প্রায় ৫০টি আসনে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন বা বক্তব্য দিচ্ছেন সেসব এলাকার বিএনপির অন্য মনোনয়ন প্রত্যাশীরা। আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। এই দুই দলের মধ্যে আসলে চ্যালেঞ্জগুলো কি কি দেখছেন মোটা দাগে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। প্রথম ব্যাপারটা হচ্ছে, আপনি যে মিডিয়াটির কথা বলেছেন, রিপোর্টটির কথা বলেছেন, এটি যথার্থ। তবে তার সাথে আমি আরও কয়েকটা বিষয় যুক্ত করতে চাই। প্রথমত, দেশে প্রায় ১.৫ দশক নির্বাচন হয়নি সেই অর্থে, এবং বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি বাংলাদেশের মূলত বড় এই ৪টি দলকে বড় দল হিসাবেই বিবেচনা করা হয়। এই দলগুলোর মধ্যে কতগুলো ন্যাচারাল লিডারশিপ বিল্ড আপ করে তাদের সাংগঠনিক পেরিফেরির কারণে। প্রায় ১.৫ দশক নির্বাচন ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপির মধ্যে একটা নেতৃত্বের জট তৈরি হয়েছে। আপনি প্রায় প্রত্যেকটা আসনে দেখবেন যে ৩ জন, ৪ জন, ৫ জন নেতা আছেন যারা সংসদ নির্বাচন করার যোগ্যতা রাখেন। এদের নির্বাচনের আর্থিক যে ক্ষমতা, এখনকার যে ধরনের নির্বাচন, সেই ক্ষমতাটা তাদের আছে। ফলে একটা জট লেগে গেছে। একটা নির্বাচনে আপনি একজনকে প্রার্থী করবেন। আপনি যদি এই গত ১৫ বছরের রাজনীতিটা যদি স্বাভাবিক থাকতো, তাহলে একটা আসনে ৩ জন প্রতিদ্বন্দ্বী, একজনকে আপনি বললেন যে আপনি তো গত ২ বছর ২ টার্মে নির্বাচন করেছেন, সুতরাং এবার ছাড় দেন, কিন্তু সেই সুযোগটা নেই। দ্বিতীয়ত হচ্ছে, এবার তুলনামূলকভাবে আমার অবজারভেশন প্রতিদ্বন্দ্বিতা একটু কম হবে যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে না আসে। স্বাভাবিক কারণে আগ্রহ, আকাঙ্ক্ষাটা আরও বাড়ে যে এই ধরনের একটা পরিস্থিতিতে এমপি হওয়ার একটা সুযোগ। অন্যান্য আরও কতগুলো শর্ত এদের সঙ্গে যুক্ত আছে, তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতা হয়তো কম হবে। সুতরাং এই জায়গাটায় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। এর ভেতর থেকে নেতাদের মধ্যে প্রতিযোগিতাটা খারাপ না, কিন্তু সেটি যখন সহিংসতায় রূপ নেয় এটি খারাপ। ইতিমধ্যেই কতগুলো জায়গায় সহিংসতার জন্ম দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, যথার্থই বলেছে যে দলের শীর্ষ মানে মূল যে নেতৃত্ব বলতে তারেক রহমান এবং খালেদা জিয়াকেই বোঝায়। তারেক রহমান দীর্ঘদিনের অনুপস্থিতি, দ্বিতীয়ত খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা, এই দুটো ঘটনা দলের শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের বড় রকমের শূন্যতা তৈরি করছে বাংলাদেশে। তারেক রহমান তিনি তার দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এটি সবই সত্য। ভার্চুয়ালি তিনি প্রতিদিন একাধিক সভা সমাবেশে অংশগ্রহণ করছেন, এটা সত্য। কিন্তু তিনি যদি ঢাকায় থাকতেন, তাহলে ফিজিক্যাল উপস্থিতি যদি তার থাকতো, তাহলে একটা সুবিধা হতো, কর্মীদের সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে তার যে সংযোগটা আরও বাড়ত। এখন তার সঙ্গে যোগাযোগ করার সুযোগটা পান তার নেতারা অথবা কর্মীদের কেউ কেউ, কিন্তু একেবারে সাধারণ মানুষ যারা, তাদের পক্ষে কিন্তু তার সঙ্গে পারস্পরিক সংযোগ, যোগাযোগ এটি সম্ভব হয় না। তিনি দেশে থাকলে
ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে পারতেন এবং নেতারা যখন বাইরে ঘোরাঘুরি করেন, গণসংযোগগুলো করেন, এর ভেতর থেকে পরিচিতি প্রচারের পাশাপাশি তার জনপ্রিয়তাও কিন্তু বাড়ে এবং পাবলিক তার কাছাকাছি আসার সুযোগ পায়, জানা বোঝার সুযোগ পায়। এই সুযোগ থেকে বিএনপি অনেকটা বঞ্চিত। এর বাইরে আরেকটা চ্যালেঞ্জ তাদের আছে, এটি হয়তো মিডিয়া উল্লেখ করেনি, তার মিডিয়ার একটা ভীতির জায়গা থেকে, কারণ এখন সবাই কারো দুর্নাম বলতে চায় না। সেটি প্রতিষ্ঠিত প্রমাণিত হওয়ার পরেও দুর্নীতিটা বলতে চায় না কতগুলো রিস্কের কারণে। বিএনপির নেতাকর্মীদের একটা বড় অংশের বিরুদ্ধে নানা ধরনের মানে চাঁদাবাজির থেকে শুরু করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একটা অভিযোগ এবং প্রমাণও আছে। তাদের বিরুদ্ধে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, আবার কাউকে কাউকে তার পদ আবার ফেরতও দিয়েছে। দলের সহ সাংগঠনিক সম্পাদক, ভাইস চেয়ারম্যান পর্যন্ত নেতার বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং একটা রাজনৈতিক দলের এটা বেশ দৃঢ়তা, তার পেরিফেরির মধ্যে যারা নানা রকমের অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ। কিন্তু এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পরেও বিএনপি বিরোধী একটা প্রচারণা আছে। বিএনপি বিরোধী একটা প্রচারণা আছে, যে প্রচারণাটা বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার পরেও ফলাফলটা পুরোপুরি ঘরে তুলতে পারছে না। আপনার মনে থাকার কথা, কয়েক মাস আগে মহাখালীতে একটা মদের বারে যুবদলের একজন নেতা গিয়ে সেখানে হামলা করলো, ইত্যাদি ইত্যাদি করলো এবং তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করলো। কিন্তু যে অপরাধটি করেছিলেন তিনি, এটি একটি ক্রিমিনাল অফেন্স, স্বাভাবিকভাবে তাকে গ্রেপ্তার করার কথা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই কাজটি করেনি। বিএনপি বা রাজনৈতিক দল হিসাবে যে কোনো দলের সর্বোচ্চ ক্ষমতা আছে তাকে বহিষ্কার করে দেওয়া। তার হাতে যেহেতু প্রশাসনিক ক্ষমতা নেই, সেই কারণে তার পক্ষে আসলে ওই জেলে পাঠানো বা ইত্যাদি ইত্যাদি করা। তারপরেও দু একটা জায়গায় কিন্তু দেখা গেছে যে বিএনপির নেতাদের কেউকে তারা বাদী হয়ে মামলা করেছেন, কিন্তু প্রশাসনিক উদ্যোগটা যথার্থ ছিল না। আর আরেকটা বড় জায়গা দেখা গেছে যে এই সময়কালে শুরুর দিকে সরকার যখন প্রথম দায়িত্ব গ্রহণ করে, বিএনপির সম্পর্কে একটা বৈরী মনোভাব সরকারের মধ্যে ছিল। উদাহরণ হিসাবে বলা যায় যে লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক হওয়ার আগে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য, বৈঠক করার জন্য একাধিকবার চেষ্টা করেও তাদেরকে সেই সুযোগটা দেয়নি। ফলে এই বিষয়গুলোর ভেতর থেকে স্পষ্ট যে শুরুর দিকে প্রশাসন এবং সরকারের একটা বড় অংশ তাদের সিদ্ধান্ত গ্রহণের সময় বিএনপির বিরোধী অথবা বিএনপিকে কোনো ধরনের ফেভার দেয়, সেই ধরনের সুযোগটা যাতে না তৈরি হয়, এই ধরনের একটা মনোবৃত্তি সরকারের মধ্যে ছিল। জি শরীফ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। এ পর্যায়ে আমি আবু হেনা রাজ্জাকের কাছে আসতেছি। আপনি কিভাবে দেখছেন চ্যালেঞ্জগুলো? যে তিনটি চ্যালেঞ্জের কথা এতক্ষণ ধরে আলোচনা করছিলেন, এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ কি আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, শরীফ ভাইকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা। শরীফ ভাই তো অনেক কিছু বইলেই ফেললো, আর আমার তো বলার জায়গা রাখে নাই, কোনো জায়গা রাখে নাই বলার। যাই হোক, তারপর আমি বলবো যে ধরেন এই যে উনি যে কথাটা বললো যে অনেকের পদ স্থগিত করেছে আবার ফেরত দিয়েছে, এটা কিন্তু খুব অল্প, মানে লম্বা সময় নিয়ে না, মোটামুটি অল্প সময়ের ভিতরে। মানে এতে মনে হয় কি এই যে স্থগিত করলাম, কার কথায় করলাম, কিংবা আবার যখন ফেরত আনলাম, তাহলে যার কথায় স্থগিত করলাম আবার যখন ফেরত আনে, তখন যার পরামর্শে বা যার বুদ্ধিতে স্থগিত করা বা যার রিপোর্টের ভিত্তিতে তাদের ভিতরে একটা মানে কী বলে, শীতল লড়াই চলমান হয়ে যায়। আর স্থগিত করার পর আবার ফেরত আনার মানে হচ্ছে এই যে আপনার পার্শ্ব প্রতিক্রিয়াটা বোধহয় ব্যাপক হয়। পার্শ্ব প্রতিক্রিয়া এমন হয় যেটা দলের ভিতরে ক্ষতিকারক হয় হয়তো বা। তা নইলে আপনার এত বড় একটা দল, আমার কাছে মনে হয় তাদের এমন কোনো আসন নাই যেই আসনে মিনিমাম 3 জন, উপরে 5 জনও যোগ্য ব্যক্তি হিসাবে আছে দলীয় হিসাবে। তো সেক্ষেত্রে স্থগিত করলে কিছু আসে যায় না। কিন্তু এই যে অ্যাবসেন্স অফ লিডারশিপ যেটা বলা, যেটা শরীফ ভাই বলল, অ্যাবসেন্স অফ লিডারশিপ, এখানে তো 2 জন লিডার ধরতে পারি আমরা। এক হলো বেগম খালেদা জিয়া এবং অন্যজন তারেক রহমান। এখন বেগম খালেদা জিয়া তো ইনফ্যাক্ট অসুস্থ, আমরা যত কথাই বলি উনি অসুস্থ। উনি হয়তো কারোর সাথে দেখা হইলে একটু শুভেচ্ছা বিনিময় করতে পারেন, বাট রাজনীতি দল নিয়ে চিন্তা করা, সিদ্ধান্ত দেওয়া,
খুবই খুবই কঠিন, এটা আমরা বাহ্যিকভাবে যেটা দেখি। এখন এই মুহূর্তে বোধহয় উনি সিসিইউতে আছেন, যেটা তার এখন তার কাছে জীবনটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আমার কাছে মনে হয় না তাকে নিয়ে মানে আমরা নির্বাচন করব কিংবা 5টা সিটে বিজয়ী হলে কি হবে, এই চিন্তাটা এই মুহূর্তে যাই না কোনো রকম। আর যদি তারেক জিয়া সাহেবের দিকে আসেন, আপনি যত কথাই বলেন না কেন, ন্যাচারালি একটা প্রশ্ন আসবে তো। কারণ বেস্ট টাইম ইজ গোয়িং হিয়ার ইন বাংলাদেশ রাইট নাও, যেখানে আপনার কোনো রকম শঙ্কা নাই, আমরা যেটা দেখি কোনো শঙ্কা নাই, কোনো ক্রস ফায়ার নাই, কোনো বিনা বিচার হত্যার ব্যাপার নাই, কোনো আয়নাঘর নাই এই মুহূর্তে। এবং সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার এই বিএনপি, সবচেয়ে বড় দল, সেই পর্যায়ে যদি উনি না আসেন, তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমি সেটি কারণ কি সবাই প্রশ্ন জানতে চায়। প্রশ্ন অনেকবার বলা হচ্ছে যে আমি যদি বলি আমার কাছে তো কারণ জানা নাই, বাট আপনি মনে করেন এমন হতে পারে হি ইজ ম্যাচিউরড এনাফ, ওনার যে আমরা অনলাইন বক্তৃতা যা শুনি কিংবা টাইম টু টাইম যে ওনার কাছে যত ইনফরমেশন আছে আমাদের কাছে কিন্তু তা নাই, আমরা যত কথাই বলি না কেন। এখন যদি এরকম মনে হয় যে কথার কথা বলছি যে উনি লন্ডনে আছেন, আজকে ফেরত আসলেন, আমরা নির্বাচনে তো নানান শঙ্কা দেখি। আমি বলছি না কোনো জটিলতায় দেখা গেল নির্বাচন হলো না, উনি আবার ফেরত যেতে পারবেন কি না, কতগুলো ব্যাপার আছে। কারণ উনি তো একটা বিরাট টর্চারের মধ্যে ছিলেন 1/11 হওয়ার পর, এবং আমরা তো জানি সেটা যে নির্বাচন না হওয়ার জন্য কি জটিলতার কথা আপনি না আমি সেটা পরে বলছি। আমি মনে করছি আমি তো সব ইফস অ্যান্ড বাটস থাকবে। কেন? কারণ আমরা এই যে নির্বাচনের কথা বইলে নিতে এলে আমরা কেন এই কথাটা বলছি, আপনি দেখেন আমি কিন্তু 7 মাস ধরে যে কথাটা বলতেছি আজকে একই কথা বলছি। আমরা কিন্তু এমন একটা জায়গায় নির্বাচনে ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন, এই যে এক্সিস্টিং যে সংবিধানটা আছে তার কিনার দিয়ে আমরা নাই। কারণ ওই সংবিধান বলে নাই যে ফেব্রুয়ারি 26 নির্বাচন হইতে পারে, ওই সংবিধান বলে নাই যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, তাহলে সংবিধানে নাই। জি, তাহলে ভায়োলেশন অফ কনস্টিটিউশনের জন্য এই ইউনূস সরকার যেমন দায়ী, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য রাজনৈতিক দল যারা 7-8 মাস ধরে বৈঠকে বসলো তারাও কিন্তু একই রকম দায়ী হবে এই সংবিধান ভাঙার জন্য। তো এটা অন্য চ্যালেঞ্জ। সে কারণে মনে করেন নানান শঙ্কা তো আছে। এখনও কি সবাই স্মুথলি নির্বাচন নিয়ে ভাবতেছে? নানান প্রশ্ন আছে। কিন্তু গণভোট পাস না হলে কি হবে, গণভোট ফেল করলে কি হবে, নির্বাচন প্রক্রিয়া সব কিছু মিলাইলে শঙ্কাটা এখনও যায়নি। এখন আপনি যে জায়গাটা আছেন, বিএনপির এখন এই মুহূর্তে একটা অ্যাডভান্টেজের জায়গায় আছে, সেই অ্যাডভান্টেজটা হলে ছোটো ছোটো যে দলগুলো আছে তারা এখনও স্বপ্ন দেখতেছে বিএনপির থেকে তারা সিট পাবে, আসন ছেড়ে দিবে। তো আসন ছেড়ে দেওয়া যেটা হয়েছে সেটিও কিন্তু চূড়ান্ত হয়নি। আমি বলছি আসন ছেড়ে দিবে এখন পর্যন্ত আলাপ হচ্ছে, তাতে তাদের স্বপ্ন তো আছে। তাদের এই স্বপ্ন থাকার কারণে আপনি বিএনপি নিয়ে কোনো সমালোচনা না করুক, বিএনপির পক্ষেও কিছু বলবে না, বিপক্ষেও, এমন একটা জায়গায় তারা থাকতে চায়। এরপরে চূড়ান্ত হবে গিয়া যে তফসিল যখন দিবে, তারপর যখন মনোনয়নপত্র যেদিন জমা দিবেন সেই দিন চূড়ান্ত হবে যে তারা মেম্বারশিপ পাইলো কি পাইলো না। এর আগ পর্যন্ত এই একটা জায়গায় একটু অ্যাডভান্টেজ তাদের আছে যে ওই ছোট দলগুলো কেউ তাদের নিয়ে কোনো সমালোচনা করতেছে না। এখন লিডারশিপ ক্রাইসিস যেটা বলি আমি, আপনি মনে করেন আমি মোহাম্মদপুরে কি বলে ধরেন ইস্কাটন থেকে মিরপুরে আমার 5 কাঠা জমি বা 7 কাঠা জমি, 5 বছর পর গিয়ে দেখি 6 কাঠা হয়ে গেছে, পরবর্তী 5 বছর পর আরও 1 কাঠা কমে যায়, আশপাশ দিয়ে নিয়ে যায়। মানে আমি মিন করছি কোনটা, যে আপনি ইস্কাটন বৈশা মিরপুরের জায়গা ঠিক রাখতে পারেন না, নিজস্ব অফিসে আপনি 15 দিন না আসলে অফিসটা চলে না। সেখানে বিএনপির মতো এত বড় একটা দল, তাদেরকে আপনি মনে করেন শুধুমাত্র অনলাইনে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? 1 নম্বর। 2 নম্বর, আপনি দেখেন 50টা জায়গায় আন্দোলন চলতেছে, বিএনপি যাদেরকে মনোনয়ন দিছে আর একটা পোর্শন মশাল মিছিল করছে তাদের বিরুদ্ধে। মানে তার চেয়ে যোগ্য ক্যান্ডিডেট শরীফ ভাই বা অমুক ভাই তমুক ভাই, উনি দিলেন কেন? এটা একটা চলমান প্রক্রিয়া। আবার একটা শব্দ আসতেছে যে কিছু রদবদল হবে। এই যে কিছু রদবদল হবে, মনে করেন এখনই মানসিকভাবে অনেকে ভেঙে পড়ছে যে কোথায় রদবদলটা আসে। মানে এই যে একটা রেজিমেন্টেড ব্যাপার যেটা দলে থাকতে হয়, সেই রেজিমেন্টেড বিষয়টা আমি লক্ষ্য করছি না। আর 2টা টপ লিডারশিপ বললামই তো, একজন নাই, আরেকজন মনে করেন অসুস্থ। উল্টা দিকে জামাতের দিকে যদি আপনি যান, জামাত তো চিন্তাই করে না যে জামাত পাওয়া যাবে। আমি জানি না জামাত কি চিন্তা করে, কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটা দেখি, আপনি এই মুহূর্তে আপনাকে নির্বাচনের স্বাভাবিকভাবে বিএনপি ক্ষমতায় যাবে, আমারটা রঙও হতে পারে, বাট নর্মাল কোর্সে আপনি চিন্তা করবেন কি এই দলটাই ক্ষমতায় যাবে। সুতরাং এই দলটার চিন্তার বিষয় বেশি। কেন? কোনো রকম যদি কিছু স্লিপ করে তাহলে কি হবে? জামাতের কিন্তু এই টেনশন নাই, অন্য কোনো দলের এই টেনশন নাই।
অর্থাৎ একটা জমি নিয়ে বিরোধ, সেই জমিতে কিন্তু বিএনপি কি আসলে সেই টেনশনটা বা সেটা কি আমলে নিচ্ছে বা ওই টেনশনের কথা চিন্তা করছে যে স্লিপ করার, কেন সেই চিন্তা বিএনপি করবে? এই যে আমি যতগুলো জিনিস বললাম আপনার, এখানে নেতৃত্বের ঘাটতি, অনুপস্থিতি, ওখানে তো জামাতে মনে করেন যারা একটা সিটে নমিনেশন দিছে ফাইনাল, আর এখানে তো একজন দিছে আর বাকি দুইজনে আবার মশাল মিছিল করছে। সেটি একটি বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। দাঁড়াতে পারে তো। আপনার আভ্যন্তরীণ কন্ট্রোল তো খুব খারাপ কথা। 3 নম্বর, এই যাদেরকে আপনি সিটগুলো দিবেন, ওই যে যাদের জন্য রাখছেন ওই যে ছোট ছোট দলগুলোর জন্য, তাদের আবার একটা ঝুঁকি আছে। তাদের ঝুঁকি, তারা বিএনপির প্রতীকে নির্বাচন করতে পারবে না, করতে হবে নিজের দলে, যার যার প্রতীকে। আচ্ছা, যার যার প্রতীকে যদি আপনি নির্বাচন করতে দেন, তাহলে ওই ভোটগুলো তো তাকে বলে দিতে হবে যে ওনে ভোট দাও। এই বিষয়টা আমার কাছে মনে হয় না, কারণ আপনি যখনই মার্কার বিষয় আছে, সেটি আপনি বলে দেওয়ার পরেও সেই মার্কা খুঁজে লোকে ভোট দিতে পারবে কিনা সেটি, আমি তো সেটাই বলতেছি। আপনি যদি দলীয় প্রতীক না দিতে পারেন, ওইটা ইফেক্টিভ হবে না। এবং যতগুলা ছোট দলের নমিনেশন দেওয়া হবে, সেখান থেকে আরও বেশি ঝুঁকি, অন্য তৃতীয় কেউ বের হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয়। তো এই সব মিলে কিন্তু একটা ভালো ঝুঁকির জায়গা আছে। এবং কেন ছোট দলকে আসন দিতে হবে? এইটা দিতে হবে একটা মাত্র কারণে, বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচনটা হতে যাচ্ছে সামনে, আমার ব্যক্তিগত যদি বলেন কেন, সেটা পরে বলবো, সবচেয়ে খারাপ নির্বাচন উপহার দেবে ইউনূস সাহেব। এবারে কেন এখনই শুনতে চাই। হ্যাঁ বলছি, আমি জানি না শরীফ ভাই আমার সাথে একমত হবে কিনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচন উপহার দেবে ইউনূস সাহেব। কেন এটা মনে হয়? সিম্পল যুক্তি দিয়ে আমি একেবারে খুব ছোট। নির্বাচন করে প্রশাসন, সোজা বাংলা। এইখানে আপনি গল্প যত রূপকথা শুনা না মারে, অমুক দল তমুক দল, কি শরীফ ভাই? একদম জাস্ট প্রশাসন। লটারি ডিসি দেন, লটারি দিয়ে এসপি দেন। এটা তো এসপি মনে করেন আমারটা ওসি, আমারটা ঢাকায় ছিল, আমার পক্ষে কাজ করতো। এখন আমার লটারিতে চিটাং পড়ে, চিটাং আমার পক্ষে কাজ করবে না? এগুলো একটা মানে হাস্যকর। মানে যে ওই যে কার পার্কিং এর গাড়ি বরাদ্দ দিতেছি, মানে লটারি করে পার্কিং বরাদ্দ দেয়। এটা রাষ্ট্র, এটা তামাশা না। এখন আসেন নাম্বার 1, আমি বলছি, বারবার বলছি, প্রশাসন ছাড়া বাংলাদেশের রাজনীতিবিদের অস্তিত্ব নাই। কেন আমি বলি? প্রশাসন যদি বলে শরীফ ভাইয়ের ক্ষমতায় নিবে, প্রশাসনের কথা তার উঠতে বসতে হবে। কি আর্মি যদি বলে শরীফকে ক্ষমতায় নিব, তার কথায় উঠতে বসতে হবে। আমি বুঝাইতে পারছি আপনাকে? সুতরাং নির্বাচনটা হবে ওইখানে প্রশাসন দিয়ে। এখন আসেন, প্রশাসন যে যাচ্ছে তাই নড়বড়ে, সেটা বলতেছি। 1 মাস আগে ডিআইজি পালাইছে একজন, 1.5 মাস আগে একজন জেনারেল পালাইছে। তার মানে প্রশাসন আছে, ইন্টেলিজেন্স কাজ করে। তাহলে এই যে ওয়ার্স্ট নির্বাচনটা হবে, সেই ওয়ার্স্ট নির্বাচনটাকে মানে শঙ্কা কইরা, মানে চিন্তা কইরা একটা কথা কিন্তু বলছে। কি কথা বলছে? নির্বাচনের পরে কিন্তু জাতীয় সরকার বানাবে, বলে নাই? কেন জাতীয় সরকার বানায়? তো মানুষ ক্রাইসিস টাইমে, 5ই আগস্টের পরে জাতীয় সরকার হওয়ার কথা। আপনার ইলেকশন কেন হবে? ক্রাইসিস যেন না হয়। ক্রাইসিস তো হবেই। তা সবাইরে বন্টন করে শেয়ার দিয়ে আসেন আমরা একসাথে থাকি। এটা তামাশা না, এটা রাষ্ট্র। তাহলে আপনি বিরোধী দল থাকবে কি? আর আপনি ওনার ভোটগুলো আপনারা দিতে বলবো, এনার দলের ভোটগুলো আপনারা দিতে বলবো, পাশ করাবো আপনাকে। এটা কি গণতন্ত্র নাকি জনগণের সাথে প্রহসন? সেজন্য বারবার বলতেছি, আমি আবারও বলছি, নির্বাচন হবে সবচেয়ে খারাপ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে। এবং সেটার জন্য দায় শুধু যে ইউনূস সরকার, অফকোর্স নট। ইউনূস সাহেব সমস্ত রাজনীতিবিদদের ডাকছেন, সমস্ত রাজনীতির সাথে বসছেন। এবং কেউ কেউ বলেন যে অন্য দল ডাকে না। ইয়েস, কারেক্ট। এই যে মাত্র কয়টা দল ডাকছে ভাই? 25টা দল আছে। কয়টা? 50-60টা। সবাইকে কিন্তু ডাকেনি। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস সাহেব ডাকে না, আমি বুঝলাম না, আমি ডাকলাম না, আমার দরকার নাই। বাট আমরা যারা রাজনীতিবিদ, তাদের কি দায়িত্ব ছিল না সবাইকে ডাকার? তা না হলে আমরা যদি বলতাম আপনি কাউরে ডাকছেন, কাউরে ডাকতেছেন, এটা তো রাষ্ট্র না। ঘুরে ফিরে ক্ষমতায় যাব, বসবো, এই হলো হিসাব নিকাশ, একটা সিম্পল। এবং যাচ্ছে তাই। আমি আবারও বলছি, নির্বাচন হইলে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে। এবং সেটাকে টিকায় রাখতে হইলে সবাইরে আসন দিয়া বৈঠক করে থাকার চেষ্টা। আমি জানি না পারবে কি পারবে না, সেটি আসলে সময়ই বলে দিবে। শরীফ ভাই, জামায়াতের চ্যালেঞ্জগুলো কি দেখছেন? তারা, আমরা জানি যতদূর যে তাদের যে 5 দাবি ছিল, সেই দাবি থেকে তারা সরে আসেনি, বারবার সেই কথাই বলছেন। এবং বিভাগীয় শহরগুলোতে তাদের সমাবেশের ঘোষণা দেওয়া আছে, কর্মসূচি। তাদের চ্যালেঞ্জগুলো আসলে কি কি? ধন্যবাদ। তাদের বিএনপির চ্যালেঞ্জের পাশাপাশি কতগুলো বিএনপির শক্তি সামর্থ্য
আমি একটু সাথে বলতে চাই। বিএনপি গণঅভ্যুত্থানে তার যে স্যাক্রিফাইসের জায়গাটা আছে, সংস্কারের বিষয়ে তার কতগুলো অঙ্গীকার আছে, এবং আমার ধারণা বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, এই ক্ষমতাটা যদি অন্য যে কোনো রাজনৈতিক দলের হতো তাহলে নির্বাচন, শেখ হাসিনা 5ই আগস্ট চলে যাওয়ার পর 3 মাসের মধ্যে তারা যে কোনো পদ্ধতিতে নির্বাচন করে পাওয়ারটাকে হাতে নিয়ে নিত। বিএনপি এই জায়গাটায় কতগুলো অঙ্গীকারের জায়গায় রাজনীতিকে ইতিবাচক পরিবর্তন আনার ঘোষণা, এটা প্র্যাকটিক্যালি কি হবে আমরা এটা জানি না। এই অঙ্গীকারগুলো থেকে বিএনপি নির্বাচনের জায়গায় অনেকবার ছাড় দিয়েছে। সরকারের সাথে তার চোখের সামনে দিয়ে দেখছে। রাজাকে ভাই একটা প্রসঙ্গ এনেছেন, আপনি নির্বাচনে প্রতীক বরাদ্দর ক্ষেত্রে যে সিদ্ধান্তটা নিয়েছেন এটি ইলেকশন কমিশন এভাবে নিতে পারে না, এবং এর পেছনে বিএনপিকে আসনের দিক থেকে এবং ভোটের রেশিওর দিক থেকে পেছনে নিয়ে আসার একটা সুপ্ত খেলা এর মধ্যে আছে। খেলার মধ্যে আছে, খেলা আছে। এই খেলার এই খেলাটা আমি আপনাকে বলি, আয়োজক কে? এই খেলার আয়োজক ইলেকশন কমিশন এবং সরকার যৌথভাবে। কারণটা হচ্ছে আমাদের এখানে 4টা প্রতীক আছে, জনপ্রিয় প্রতীক: ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা এবং কোন কোন জায়গায় লাঙল। এই 4টা মার্কার, ধরেন যে ধানের শীষ অথবা নৌকা মার্কা, ব্যালটে কোথাও একটা আসনে প্রার্থী নেই, কিন্তু ভুলক্রমে ছাপার সময় ব্যালটে ছাপ পড়ে গেছে। সন্ধ্যাবেলায় ভোটের দিন আপনি দেখবেন 40,000 ভোট পড়েছে ওই প্রতীকে। এটি হচ্ছে প্রতীকের জনপ্রিয়তা। তো যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে ধানের শীষ, জুনায়েদ সাকি, তার প্রতীক হচ্ছে মাথাল, কিন্তু তাকে ধানের শীষের জোট থেকে নির্বাচন করলেও তাকে মাথাল নিয়ে নির্বাচন করতে হবে, তাহলে ওই আসনটিতে ধরেন যে ঢাকা 10 তাকে নমিনেশন দেওয়া হলো, সেখানে ব্যালটে কিন্তু ধানের শীষ থাকছে না, থাকছে মাথাল, নৌকা থাকছে না, দাড়িপাল্লা থাকছে। দাড়িপাল্লা, লাঙ্গল, এই লাঙ্গলেরটাও এখনো কনফার্ম না। তার অর্থ হচ্ছে যে জনপ্রিয় মার্কা বলতে যে 4টা মার্কার কথা বললাম তার মধ্যে একটা মার্কা কিন্তু সেখানে থাকছে। ফলে একটা বিরাট সংখ্যক ভোটার ভোট দিতে গিয়ে যখন দেখবে যে ধানের শীষ নেই, তার কিন্তু জানা নাই, ব্যক্তি জুনায়েদ সাকিকে সে চিনে, হয়তো পছন্দও করে, কিন্তু সে যখন গিয়ে দেখবেন যে ওইখানে ধানের শীষ নাই, নৌকা নাই, তার যে পরিচিত যে মার্কাগুলো, দাড়িপাল্লা আছে, ভোটটা দাড়িপাল্লায় দেবেন। আমাদের ভোটারদের একটা বিরাট অংশ তারা কিন্তু কেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত নেয় ভোটটা কাকে দেবেন। এই যে সিদ্ধান্তটা, এটা কিন্তু খুব পরিকল্পিতভাবে নেওয়া। যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন জোটের প্রতীক দেওয়া যাবে না, 18 নির্বাচনে কিন্তু জামাতের প্রতীক কেড়ে নেওয়া ছিল, তখন জামাত কিন্তু ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিল। ওই সময় জোটের কিন্তু আরো অন্যদের মার্কাও কিন্তু ছিল। ওই সময় যে জাতীয় ঐক্যফ্রন্টের আরো কতগুলো রাজনৈতিক দল, তাদের মার্কা ছিল, জামাত কিন্তু সেই মার্কাগুলো নেয়নি, সে কিন্তু নিয়েছে ধানের শীষ। কারণ হচ্ছে এর ভেতর থেকে প্রতীকের একটা বাড়তি সুবিধা আপনি পাবেন। এই জায়গাটায় বিএনপি যদি 50টা আসন ছাড়ে, আমি সরি টু সে, এর মধ্যে 45-48টা আসনে বিএনপি অটো হেরে যাবে। আমি ওইটাই তো বললাম। এবং তার যে প্রতিপক্ষ, মানে একেবারে নিকটতম যারা থাকবে, তারা এই আসনগুলো পাবে। এটি সিদ্ধান্ত যারা নিয়েছেন তারা জানেন। কারণ হলো, আপনি পলিটিক্যাল পার্টি, আরপিও এর মেইন স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টি। ভোটের সময় তফসিল ঘোষণার পর আপনি কি আচরণ করবেন, এটা সাধারণ ভোটারের খুব একটা প্রয়োজন নেই। এই কাজটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো করবে। আপনি তার সাথে কথা বললেন না, নাম্বার 1। তারপরে উপদেষ্টা পরিষদের সভায় জরুরিভাবে এটিকে তারা অনুমোদন দিয়ে দিলেন, নাম্বার 2। তৃতীয়ত হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে এবং এক ধরনের তড়িঘড়ি করে সরকার প্রজ্ঞাপন জারি করে এটিকে পাশ করে দিয়ে দিল। তার অর্থ হচ্ছে যে বিএনপি এখনো বুঝতে পারছে না যে তার পেছনে একটা সুদীর্ঘ ষড়যন্ত্র আছে তাকে পাওয়ারের বাইরে রাখার জন্য। বিএনপি যে 1 বছর 15 বছর যে ত্যাগ স্বীকার করেছে, হ্যাঁ এটি সত্য যে বিএনপির অনেক নেতাকর্মী নানা রকমের অপরাধের সাথে যুক্ত, খুন খারাপি ইত্যাদি করছে, নিজেরা মারামারি করছে, কর্মীদেরকে মারছে, কিন্তু তার স্যাক্রিফাইসটাকে অস্বীকার করা যাবে না। তার নেতার থেকে কর্মী বেগম খালেদা জিয়া আজকে তিনি মৃত্যুর মুখোমুখি, দীর্ঘদিন অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে থেকে তিনি তার জীবনটাকে এই রকমের একটা ঝুঁকির জায়গায় নিয়ে গেছেন। এই যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটাকে আমাদের বিএনপির দীর্ঘদিনের মিত্র, বিএনপির কাছে ছিল, তারাও কিন্তু
মাঝে মাঝে অস্বীকার করছে, অর্থাৎ বিএনপির শত্রুর সংখ্যা এখন বাংলাদেশের পলিটিক্সের সব থেকে বেশি। জি, আপনার কাছে আমি আসবো। জানতে চাই আসলে জামায়াতের চ্যালেঞ্জগুলো কি, সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারিনি। আরেকটি বিষয় ছিল হচ্ছে যে কার ভোট কে পাবে, কোন দিকে যাবে, সেটি নিয়ে একটি আলোচনা বেশ কয়েকদিন ধরেই চলছে। আমি সেই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব, তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আজকে আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। রাজ্জাকী ভাই, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, জামায়াতের চ্যালেঞ্জগুলো কি কি, আর ভোটারদের নিয়ে টানাটানি, এটি আসলে কোন দিকে কে যাচ্ছে, কার ভোট কাকে দিচ্ছে? না, ধন্যবাদ এই শরীফ ভাই এবং দর্শক শ্রোতা এবং আপনাকে। দেখেন, একটা কথা আছে শরীফ ভাই, যে ৩ মাসের মধ্যে নির্বাচন নিতে হয়। আই ডু অ্যাডমিট ইট। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে পালাইয়া গেছে, কথার কথা বলছি, এইভাবে যদি বিএনপি চলে যেত পালাইয়া আর আওয়ামী লীগ মাঠে থাকতো, হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন ৩ মাসের মধ্যে নির্বাচন নিয়ে যেত। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, নিয়ে যেত। সেও অস্বীকার করতে পারে। জামাতের ক্ষমতা থাকলেও সেও করে ফেলতো। জামাতের যদি মনে করেন, আমি জানি না, জামাত হয়তো দূরভিসন্ধি ছিল, জামাত হয়তো গভর্নমেন্টের এই ছাত্রদের সাথে ইনভলভ ছিল, শুনছি। তার সুতরাং সে কারণে সে জামাত হিসেবে হয়তো হিসাব করছে যে নির্বাচন দাবি করে নির্বাচনের ক্ষেত্রে জয়লাভ করতে পারবে না, তাই হয়তো দাবি করে নাই। কিন্তু বিএনপির যদি আপনি জনসংখ্যার বা ভোটের তার যে পেরিফেরি, যে সারা দেশব্যাপী তার যে বিস্তার, তার যদি 1/4 হইতো জামাতের, তাও আমার কাছে মনে হয় নির্বাচন নিয়ে নিত ৩ মাসের মধ্যে। এটা আমার ধারণা বলছি। কারণ নাম্বার 1, তারা রেজিমেন্টেড, নাম্বার 2, তারা সিঙ্গেল কমান্ডে কাজ করে, হ্যাঁ, নাম্বার 3, ধারাবাহিকভাবে তারা যায়। আচ্ছা, এখন আসেন, তারপরেও বিএনপি কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচনটা চেয়েছিল। শরীফের খেয়াল আছে? জি, ৭ই অগাস্ট। কেউ কেউ বলেন, যেমন অনেকে প্রশ্ন করে ৭ই অগাস্ট কার কাছে চেয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলি যে না, বিএনপি ভুল করেনি। কারণ সেনাপ্রধান বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিই। খেয়াল আছে? কেউ কেউ এটা বানাই এখন বলে কি উনি প্রশাসনের দায়িত্ব, না, উনি পরিষ্কার বলছেন আমি আপনাদের দায়িত্ব নিলাম। তার মানে কি, দেশবাসীর দায়িত্ব নিছে। ওইটা আমি নিতে পারে। আপনার ক্রাইসিস টাইম, উনি 5 তারিখ এটা বললেন, 7 তারিখ বিএনপি বললো আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। এই জায়গাটায় স্ট্যান্ড করা উচিত ছিল। ইউনূস সাহেব যদি 8 তারিখে আসতেনও, তারপরে যদি এটা কন্টিনিউ করতো, কি তাও কিন্তু সেটা আমরা সবাই বলছি স্ট্যান্ড করা উচিত ছিল, কিন্তু সেই জায়গাটা বিএনপি থাকতে পারেনি কেন? এইখানে আসেন, থাকতে পারেনি কেন সেটা আবার ভিন্ন আসপেক্ট। সেটা হইল এই যে আপনি যদি, আমি জানি না ঠিক, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনি এর পর যখন একটা রাষ্ট্রপতি অপসারণের ব্যাপার আসলো, মনে আছে শরীফ ভাই? তখন বড় দলের পক্ষ থেকে বলল রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। এটা হলো তাদের প্রথম হোঁচট। এটা কিন্তু তখন ওই মুহূর্তে ওই জুলাই চেতনার বিরুদ্ধে যায়, তাই না? কথাটা বিরুদ্ধে যায়। এই হোঁচট খাওয়া শুরু করলো। 7 তারিখ থেকে আমি শিফট করবো কেন? 7 তারিখ শিফট করবো কেন? ইনফ্যাক্ট ওই 3 দিন তো সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিলেন অফিসিয়ালি, তারপরে অফিসিয়ালি বইলেই তো নিছেন। তারপরে যখন নতুন সরকার এসে বলল, অন্তর্বর্তীকালীন সরকার, ওকে, এটা হ্যান্ড ওভার হয়ে গেল। তারপরেও যখন আপনি যে কথাটা বারবার বলি, ওই জায়গাটা একটা বিরাট মাইর তারা খেয়েছে। এই নির্বাচনটা 3 মাস, যখন ঐক্যমত্য কমিশনে বসা শুরু করলো, সেখানেও তো বলতে পারতো আমাদের সাংবিধানিক সংকট, আমাদের কিন্তু 90 দিন, তারপরে আরো 90 দিন, না হার্ডলি 180 দিন। সেখানে এত লম্বা সময় লাগার কি কারণ? এটা লাগার কারণ, কমিশনে আসলে এত আমি বলি এটা লাগাটার কারণ হচ্ছে এই, ইউনূস সাহেব কনফার্ম করেছেন যে, সবাই তো আমরা বলি উনি সাংবিধানিক সরকার না, বাট উনি অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমি আর একটা জিনিস ক্লিয়ার করি, মানুষ বলে সোকল্ড কথা বলে উনি নির্বাচন দিয়ে যাবে, সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাবে। না, অন্তর্বর্তীকালীন সরকার একটা পূর্ণাঙ্গ সরকার। একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের সময়টা আপনি দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে, খেয়াল আছে? ফেরত আসছে, সেখানে কি বলছে জানেন? যদিও এই রায় সংসদ মানবে কি মানবে সেটা অন্য, কিন্তু তারা কি বলছে, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এটা এফেক্টিভ হবে। কথাটা লক্ষ্য করে দেখেন। তার মানে এই সংসদে দিচ্ছে না, তার মানে এখানে একটা সরকার আছে
পূর্ণাঙ্গ সরকার আছে এবং পূর্ণাঙ্গ সরকার যে সিদ্ধান্ত দিতেছে সবাই কিন্তু মেনে নিচ্ছে। আসেন সংস্কারের জন্য বসি, দ্বিমত করছে। একদিকে বলতেছে বিদেশি লোক আইনে বসাইছেন কেন, তারপরে ডাকতেছে, দ্বিমত করছে। তার মানে যা বলতেছে সেটাই সংবিধান। কয়েকজন উপদেষ্টাদের পদত্যাগের দাবি করেছিলেন, সেখান থেকে আপনি কিছুই হয় নাই। আপনি সংস্কার আপনি দেখেন তো 5 আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়েছে একটাও হয় নাই। গণভোট যদি হয় তাহলে কিছু একটা আপনি পাইবেন। এর আগ পর্যন্ত কোনটা? অ্যাজ ইউজুয়াল চলতেছে। তো আমরা করলাম কি? কিছুই করলাম না। আমরা কিন্তু জাস্ট 5 আগস্টের পরেই দাঁড়াই আছি। শুধু ডেভেলপমেন্ট কি জানেন? ডেভেলপমেন্ট হইল ওই যে আয়না ঘর নাই, বিনা বিচারে হত্যাটা নাই, আপনার ছেলে ঘর থেকে বেরোলে ইয়াবার মামলায় পড়বে না, এইরকম কিছু ব্যাপার হয়েছে। এখন এই যে বললেন যে জামাতের চ্যালেঞ্জগুলো, যেটা আপনি বারবার বলতেছেন, জামাতের চ্যালেঞ্জ ইনফ্যাক্ট কি? জামাতের চ্যালেঞ্জ অ্যাট এ গ্লান্স আপনি যদি মনে করেন যে কতগুলো কথা আনছেন, আবার অন্য ভোটারের কথা, ভোটের সমীকরণ যেটা আনলেন, হ্যাঁ, এখানে একটা ব্যাপার আমি আপনাকে বলি। আপনি আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল টানা, সেই 15 বছরে যারা ভোট দিতে পারে না, আওয়ামী লীগের নিজের দলের লোকও কিন্তু ভোট দেয় নাই। কেন দেয় না জানেন? ফলাফল তো সন্ধ্যাবেলায় নির্বাচন কমিশন ঘোষণা করবেন, কাজে তারাও ভোট দেয় নাই। সবার জানা ছিল, একটা গয়রহ ঘোষণা করে এত% কাস্ট। কিন্তু ওই যে 14, 18, 24 ভোটগুলো যারা দিতে পারে নাই, সর্বনিম্ন বয়স যদি 20 ধরেন, এখন তাদের বয়স 35, আজকে যাদের বয়স 20, সেই 20ওয়ালা তখন ছিল তো 7-8 বছর। তাহলে 20 থেকে 35 যারা আজকে ভোটারগুলো আছে, এদের সংখ্যা কিন্তু 4 কোটি রাফলি, যাদেরকে তরুণ ভোটার আপনি বলতে পারেন। এই তরুণ ভোটাররা কিন্তু আওয়ামী লীগের 15 বছরের চরিত্র দেখেছে। তারা নির্বাচনে থাকবে না আজকে পর্যন্ত। তারপর যদি ঘটনাচক্রে আসে, আমরা জানি না, যে কোনো সময় সিদ্ধান্ত চেঞ্জ হইতে পারে যদি সরকার মনে করে। তাহলে আওয়ামী লীগের ক্ষমতা আসো, তাইলেও কিন্তু ওই ভোটগুলো তারা পাবে না। কেন পাবে না? তাদের 15 বছরের আচরণটা দেখেছে। কিন্তু তখন এই বড় দুইটা দল কিন্তু অ্যাবসেন্ট ছিল, বিরোধী দলও ছিল না। কিন্তু এদের অ্যাক্টিভিটিস দেখছে কিন্তু গত 15 মাস এদের এই দলগুলোর। সুতরাং এখানে আওয়ামী লীগের পক্ষে বিন্দুমাত্র যদি কারো পক্ষপাতিত্ব করে কোনো দল, তাহলে ওই তরুণ ভোটগুলো তারা হারাবে, 1 নম্বর। 2 নম্বর, যে 1400 লোক মারা গেছে কিংবা 20,000 30,000 আহত হয়েছে, তাদের যারা গার্জিয়ান, তারাও ভোটার, তাদের বয়স 55 থেকে 65 কোটায়। হয় তাদের ছেলে মারা গেছে, নয় তাদের ছেলে আহত হয়েছে বা নাতি আহত হয়েছে। তাইলে ওই লোকটা যে দলই করুক, সে যদি অন্য কোনো দলে এক্সিস্টিং থাকেও, তবুও যদি দেখে যে তার এই দলটা আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করতেছে, সেও তার ভোট তার দলকে দিবে না। বিকজ তার সন্তান হারাইছে কিংবা তার মেয়ে আহত হয়েছে, এইটার যে কষ্ট, এইটার যে ব্যথা, এটা সে বোঝে। সুতরাং আপনার ভোটের ইকুয়েশনটাও চিন্তা ভাবনার ব্যাপার। এর মানেই না জামাতে ভোটগুলো পেয়ে যাবে, বিরতও থাকতে, কথার কথা আমি বলছি। ভোটের ইকুয়েশনটা আমার মনে হয় এইভাবে হবে, যেটা খুবই চিন্তার বিষয়। জি, আপনি বেশ কয়েকবার ঝুঁকির কথা বলছিলেন। আমি সেই ঝুঁকি নিয়ে, নির্বাচন ভোট কেন্দ্র ঝুঁকির বিষয় নিয়ে একটু অন্যদিকে আসতে চাই। এতক্ষণ রাজনৈতিক দল নিয়ে আলোচনা করছিলাম, এবার আমি মাঠের অবস্থা একটু তুলে ধরতে চাই। পুলিশের তথ্য অনুযায়ী সারা দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 16,359টি, ঝুঁকি নেই এমন ভোট কেন্দ্র 17,656টি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 8,746টি ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, 2,675টি। এবারের নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকছে 42,761টি। সেই হিসেবে 67% ভোট কেন্দ্রই এবার ঝুঁকিপূর্ণ। 100%-এর মধ্যে 67% ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। ঝুঁকিপূর্ণ, ঠিকই তো আছে। শরীফ ভাই, কাদের কারণে ঝুঁকিপূর্ণ? সেটি অবশ্যই প্রশ্ন। গণ অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বলল যে আমরা দেশে একটা গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনব, আমরা ভোট চোরদেরকে বিদায় করব, যারা টাকা পাচার করছে, ব্যাংক লুট করছে, তাদেরকে বিদায় করব। আনার পরে 1 সপ্তাহ পার হওয়ার আগে তাদের বিভাজনটা আপনি দেখতে পাচ্ছেন। এবং কাড়াকাড়িটা কোথায় চলছে? কাড়াকাড়িটা চলছে হলো আওয়ামী লীগকে নিয়ে। এই দলগুলোই যাদেরকে আপনি পালাতে বাধ্য করলেন, বাধ্য হলো যারা, যাদের হাতে রক্ত, যাদের হাতে অসংখ্য অভিযোগ, এখন পর্যন্ত আপনি দেখবেন যে রাজনীতির সেন্টার হচ্ছে আওয়ামী লীগ। হয় আওয়ামী লীগের পক্ষে কেউ বলছে মিনমিন করে, অথবা আওয়ামী লীগের বিপক্ষে বলছে আওয়ামী লীগকে উল্লেখ করে। টাঙ্গাইলে বিএনপির এক
এমপি প্রার্থী বলছেন যে আমি আওয়ামী লীগের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর কুমিল্লায় জামাতের সিনিয়র নেতা ডাক্তার তাহের বলছে যে মুজিব ভাই তো এবার নাই, মুজিব ভাই হচ্ছে আওয়ামী লীগের রেলমন্ত্রী মুজিবুল হক, এবার তাকে তার ভোটগুলো আমাকে দিয়েন, এরপরে এবার তিনি যখন আসবেন তখন ভোটটা তাদেরকে দিয়েন। অর্থাৎ আপনি মাঠে যতই শুনছেন আওয়ামী লীগের সমালোচনা, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করছে এরা, এবং এরাই প্রাসঙ্গিক কিন্তু সারা একই দেশে রকম। আমি ব্যক্তিগতভাবে, আপনিও জানেন সবই, একই অবস্থা কিন্তু সব, এবং টানাটানি চলছে তাদের। অথচ আমাদের সীমাবদ্ধতা, আমাদের ব্যর্থতাটা হচ্ছে এই ধরনের একটা রাজনৈতিক শক্তিকে একেবারে ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর আমাদের রাষ্ট্র যে ভাষ্যটা দেয় সে ধ্বংস হয়ে গেছে, আমাদের প্রেস উইংয়ের যে ভাষ্যের মধ্যে। তারপরেও আপনার এখন পর্যন্ত তার ওই ধ্বংসস্তূপের পরে আপনি কোনো পলিটিক্স তৈরি করতে পারেননি নিজের মতো করে। এখনও আপনাকে আওয়ামী লীগকে সেন্টার করে, তাকে কেন্দ্র করেই হচ্ছে আপনার রাজনীতিটা করতে হচ্ছে। মাঠের যে অবস্থা, মাঠের অবস্থাটা হচ্ছে এবার দুটো পক্ষই, মাঠে বিএনপি এবং জামাত দুই পক্ষ তাদের সমস্ত শক্তি সমাবেশ করছে। জামাত খুব পরিকল্পিতভাবে কাজ করছে এবং তার আরও অনেকগুলো শক্তিকে সে জড়ো করছে। এবারের নির্বাচনটা রাজ্জাকে ভাই যেটা বলেছেন আমি শতভাগ একমত। ডক্টর ইউনূস, আমি গতকালকে একটা টেলিভিশনে আমি বলেছিলাম যে স্বপ্নে যদি খাই তো বিরিয়ানিই খাবো আর কি। তো উনি যেটা বলছেন যে এবারই হবে সব থেকে ঐতিহাসিক নির্বাচন, ওইটাই ঐতিহাসিক। শেষ পর্যন্ত নির্বাচন তুলতে পারবেন কিনা এটি হচ্ছে সরকারের ব্যর্থতার কারণে বলছি। নির্বাচন আমার ধারণা আওয়ামী লীগ এসে ঠেকাবে না, কারণ এতে আওয়ামী লীগের এই অবস্থায় একটা নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের কোনো লস নাই। তারা যে অভিযোগের যতগুলো বোঝা তাদের কাঁধে আছে সেখান থেকে একটা বোঝা আপনার কাঁধের উপরে তুলে দিল যে একটা বড় দলকে বাদ রেখে আপনি নির্বাচন করেছেন। ইনক্লুসিভ নির্বাচনের যে কনসেপ্টটা সেটি সে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে তুলে ধরতে পারবে এবং তারা ইতিমধ্যে বলা শুরু করেছে। মাঠের অবস্থা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। রাজনৈতিক দলগুলো যদি পরস্পর সহযোগিতা না করে, রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা না করে, সরকারের পক্ষে নির্বাচন কন্ডাক্ট করা কোনোভাবেই সম্ভব না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, শুনতে খুব ভালো লাগে, একজন দেখলে মনে হয় খুব সাদাসিধে মানুষ, কিন্তু আমার এইখানে সম্রাট আকবরের প্রয়োজন নেই, হারুনুর রশিদের দরকার নেই, আমার এখানে একজন দক্ষ মানুষ দরকার। আপনি খালি পায়ে স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটে হেঁটে মানুষের বাড়িতে যাচ্ছেন, আমার ওইটার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে বিড়ালটা ইঁদুর মারে কিনা। আমাদের সরকার যে পর্যায়ে নিয়ে গেছে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার ধারণা যে এই ধরনের আলাভোলা টাইপের মনোবৃত্তি নিয়ে আপনি এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে সাপোর্টটা চাচ্ছেন সেই সাপোর্টটা আপনি পাবেন। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবু হেনা রাজ্জাককে দিয়ে শেষ করতে চাই। ইঁদুর মারা বিড়ালের কথা আমি বলি, শুনেন, ইউনূস সাহেবের ব্যাপারে ফুল স্টপ। আমি ফুল স্টপ বলতে কি মিন করছি, আপনার বিন্দু মাত্র এক চুল পরিমাণ বাড়তি কিছু পাবেন না। মানে ইলেকশন ভালো করার জন্যে, প্রশাসন ঠিক করার জন্যে, মানে ইলেকশন রিলেটেড বা দলীয় লোকের সাথে আমার কাছে মনে হয় না। দ্যাট কারণ কি জানেন, সব কিছুর একটা সীমা আছে। আমি একটা অনেক জায়গায় বলছি যে আপনি একজন নায়িকা আনছেন, শুটিং করাচ্ছেন, আপনি পরিচালক, একটা ছবির শুটিং করাচ্ছেন, একটা সিনের বারবার করতে করতে 3 মাস শুটিং করছে, আপনার মনোপুত হইতেছে না। এরপর আপনার সিদ্ধান্ত হইতে হবে কি জানেন, হয় এই নায়িকা দিয়ে যেটুক পারে এটুক দিয়ে করাবেন, নত নতুন নায়িকা আনবেন। এর মাঝামাঝি পথ নাই। ইউনূস সাহেব এই ব্যাপারে ফুল স্টপ। আমার ব্যক্তিগত ওনার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না। এখন এটা তার দোষ হোক হোক। তাহলে নতুন নায়িকার কথা বলছেন কেন? মানে হয় আপনি উনি যে নির্বাচন দিবেন এটা মেনে নিবেন, হয় যে নির্বাচন উনি দিবেন এটা মেনে নিবেন, মানে ওনার কাছ থেকে আপনি আর পাবেন না। মানে আর ডেভেলপমেন্ট বলতে যা বোঝায়, নির্বাচন যদি বলি অ্যাকচুয়াল সুষ্ঠুর দিকে, মানে আমরা যেটা ধারণা করতে ওইখানেই থাকবে। এখন আসতে পারেন একটা কথা, ইউনূস সাহেব থাকলে কি হবে? ইউনূস সাহেব আওয়ামী লীগ, এই যে ভাই একটা কথা আমি একটু ওনার সাথে অ্যাড করি অন্য স্টাইলে, এই সরকার যদি ক্ষমতায় থাকে সেটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকারক। কেননা যেই জাজমেন্টটা দিচ্ছে, এই জাজমেন্টটা নিয়ে যদি ভবিষ্যতে কেউ আরও 1 চুল 2 চুল আগাইতে পারে, সেটা ইনি, মানে এই সরকার ছাড়া কেউ আগানো কঠিন। সে কারণে ইউনূস সাহেব গেলে ওনার লাভ। আরেকটা হইল, নির্বাচিত সরকার যদি আসে তাইলে আবার সে চিন্তা করবে 5 বছরের জন্য বোধহয় আমরা ডিপ্রাইভড হচ্ছি। কারণ একটা নির্বাচন হইয়া নির্বাচিত সরকার
আসলেও কিন্তু এটা আওয়ামী লীগের জন্য একটা দুশ্চিন্তার কারণ টু সাম এক্সটেন্ট। কিন্তু এখন যদি এমন কোনো পরিস্থিতি হয় যে ইউনূস সাহেব চলে যেতে বাধ্য হন, নির্বাচনও যদি না হয়, সেটা আওয়ামী লীগের লাভ। কেননা এনি থার্ড পার্টি, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আবার গয়রহ আওয়ামী লীগের ফেভারের লোকই আসবে। খুঁজা বের করেন না, কোথায় পাবেন লোক। সুতরাং নির্বাচনটাকে বাতিল করাটা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগ যে একেবারে নাই, সেটা আমি মানে শরীফ ভাইয়ের সাথে বিনয়ের সাথেই বলছি, একেবারে যে নাই ষড়যন্ত্রে যাতে নির্বাচনটা বাতিল হয়, আওয়ামী লীগ আছে, টু সাম এক্সটেন্ট ইনভলভ থাকতে পারে। তবে সেটি সরকারের অযোগ্যতা, ব্যর্থতার কারণেই হচ্ছে তাদের প্রত্যাশাটা পূরণ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। একমত, বললামই তো, ফুল স্টপ। আপনি ওনার কাছে আর চাইেন না, ওনাকে তাহলে আর কার কাছে চাওয়ার আছে? হ্যাঁ, চাওয়ার আছে এই ওই যে চাওয়ার আছে, ওই যে একটা ওয়ার্ডস নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পর এটা ধরে রাখার জন্য শরীফ ভাইরে ডাকবেন, XYZ ডাকবেন, আমরা সবাই মিললে একটা সরকার বানাই যাতে কোনো ঝামেলা না হয়। তার মানে সবার মুখ বন্ধ করে যতক্ষণ থাকতে তুমিও পারে। কিছু খাও, আমিও কিছু তুমি হিসাব সিধা বাংলা। নাহলে আপনি নির্বাচনের পর আপনি কেন আওয়াজ দিবেন যে জাতীয় সরকার গঠন করব? জাতীয় সরকার গঠনের কথা ছিল এই 15 মাসের জন্য, এই 15 মাসের জন্য। সেটা আমরা করিনি, কারণ মিলেমিশে কাজ করলে তো ভালো, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করবে। মিলেমিশে কি কাজ করবে সেটা এসো নিজেরা করি। হ্যাঁ, মিলেমিশে কি কাজ করবে, অতীতে হারে experience জিতে আছে তো। নাহিলাস। হারে জিতে না হইলে। এখন রাজনীতিতে আসেন, কখনো কখনো এখন এটা আসেন, হয় না। এখন আসেন, এটা চলে না। আপনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রে অন্য দলের লোকেরে আপনি ভোট দিবেন, সেটাও চলে না। আবার নির্বাচনের পর একটা সবাই মিলে একটা জাতীয় সরকার বানাবেন, তাহলে বিরোধী দলটাকে, শেখ হাসিনা তো তাই করছিল, বিরোধী দল হইল জাতীয় পার্টি, ওর থেকে মন্ত্রী ছিল, এবং ওইটার প্রধান যিনি, উনি ছিলেন প্রধান বিশেষ দূত। বিরোধী দলও ছিল, আবার মন্ত্রীও পৃথিবী ছিল। সব পৃথিবী জন্ম হওয়ার পর আমি এরকম সরকার দেখি নাই। আর পৃথিবী জন্ম হওয়ার পর এখন যে প্ল্যান চলতেছে তাও দেখি নাই যে আপনি নির্বাচনের পর আমরা জাতীয় সরকার বানাবো। আপনি আগে বানাইয়া প্রমাণ করেন এই ক্রাইসিস টাইমে, এখনো বানান না। আচ্ছা ইউনূস সাহেব আপনি জানগা, আমরা সবাই মিলে বানাইলি, তারপরে নির্বাচন। একটা তর্কের খাতিরে বলছি, আমরা উই আর নট দ্যাট পারসন। আমরা পাওয়ার গ্রিডি, পাওয়ারে যাব, এবং সোজা বাংলা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের সাথে টাকা আসতে হবে। দ্যাট ইজ দ্য থিওরি ফর লাস্ট 53 ইয়ার্স। নো চেঞ্জ এট অল। জি, আজকে আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। ছুটির দিনটি আপনাদের সবারই ভালো কাটুক।